ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024 আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের 626 পেজের যে প্রশ্নপত্রটি আছে সেটা আমরা করব। পুরো ভিডিওটাই দেখবে এবং আমাদের যদি পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে যাবে, সেইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এই পেড গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে এবিটিএ সমস্ত পেজের পিডিএফ এবং তার সাথে সাথে সাজেস্টিভ কিছু প্রশ্ন, আর আগামীতে আসা যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার তারও কিন্তু সলভ পেয়ে যাবে পিডিএফ আকারে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই বিভাগ ক, দেখো একই রকমভাবে প্রশ্ন উত্তর একই সাথে করে দিচ্ছি, প্রশ্ন আলাদা করে পড়ছি না। একের এক, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ওজোনোস্ফিয়ার। তারপর একের দুই, ডি অপশানটি কারেক্ট হবে। -5 কে উষ্ণতাটির বাস্তবে কোনো অস্তিত্ব থাকবে না, কারণ কে 0 কে মানে হচ্ছে -273 ডিগ্রি সি এবং এর নিচে কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব হয় না। তারপরে আসছি কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব, এখানে হয়ে যাবে 22, এই অপশানটি কারেক্ট হবে। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর যদি আমরা বের করি তাহলে 12 যুক্ত 16 দুগুণে 32, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 34, অর্থাৎ আমরা m সমান 2d, এইখান থেকে d সমান বের করে নিতে পারি m/2। ঠিক আছে, তো 44/2, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 22। তারপরে 1-4 যে প্রশ্নটি রয়েছে, এসআই পদ্ধতিতে কঠিনের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? কেলভিন ইনভার্স হবে, বি অপশানটি কারেক্ট হবে। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত হবে? অসীম হবে, এই অপশানটি কারেক্ট। তারপর আলোর প্রতিসরণে আপাতন কোণের মান 0 ডিগ্রি হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না। তড়িৎ ক্ষেত্রে মাত্রীয় সংকেত হবে, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হবে mL2t-3I-1, অর্থাৎ এই অপশানটি কারেক্ট হবে। কিভাবে এলো সেটা একটু দেখে নাও। ভি সমান W/Q, কিউ আধান, W ওয়ার্ক, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই মাত্রাটি। তারপরে অ্যামমিটার পরিমাপ করা হয় প্রবাহ মাত্রাকে, অ্যামমিটার দ্বারা প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। তারপরে 1-9, আলফা কণাতে নিউট্রনের সংখ্যা দুটি হবে। আলফা কণা, একটি আলফা কণা একটা হিলিয়াম কণার সঙ্গে সমান হবে ভর এবং তোমার পারমাণবিক ক্রমাঙ্কর দিক থেকে। তাহলে প্রোটন দুটো, ইলেকট্রন দুটো, নিউটন হবে 4-2। ঠিক আছে, সেইখান থেকে 2 পেয়ে যাচ্ছি। দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে। একটি পোলার দ্রাবকের উদাহরণ হবে জল। দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি হবে খাদ্য লবণ, আর সমযোজী বললে জল। তারপরের প্রশ্নটি দেখো, নেসলার বিকারকের সাহায্যে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্তকরণ করা হয়। জার্মান সিলভারের উপাদান হবে তোমার কপার, জিঙ্ক, নিকেল। ভিনিগারের কার্যকরী মূলক হবে কার্বক্সিলিক গ্রুপ COOH। এরপর আসছি বিভাগ খ, 2-1, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ হবে জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি। তারপরে CBM এর পুরো নাম কি? কোলবেড মিথেন। এবং PV ভার্সাস P এর লেখচিত্রটা হবে কিন্তু P অক্ষের সমান্তরাল হবে, কারণ আমরা বয়েলের সূত্রানুসারে পাই P প্রপোর্শনাল 1/V, PV সমান কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে শুধুমাত্র P এর পরিবর্তন হবে, PVর কোনো পরিবর্তন হবে না। 2-4 যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা হবে -273 ডিগ্রি সি। ঠিক আছে, এবং C/5 -32/9, এইখান থেকে আমরা কিন্তু C এর মানটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কিন্তু আমরা F এর মানটা এখান থেকে ক্যালকুলেট করব। যেটা ক্যালকুলেট করা হবে সেটাই তোমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এরপরে দেখো 2-5, দ্বিধাতব পাতের একটি ব্যবহার থার্মোস্ট্যাট হিসেবে বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হবে, এখানে মাত্রীয় সংকেত বলেছে, এটা আমি ইউনিট লিখে দিয়েছি, মাত্রীয় সংকেতটাও লিখে দেবে থিটা ইনভার্স। ঠিক আছে, এটা হবে মাত্রীয় সংকেত।
তারপর 2-6 ইএনটি বিভাগে ডাক্তারের দাঁত পরীক্ষার জন্য যে দর্পণ ব্যবহার করে সেটা হচ্ছে অবতল দর্পণ। 2-7 লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর প্রতিসরণ ধর্মটিকে ব্যবহার করা হয়। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বলের পরিমাপ করা হয়। এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হবে ওহম সেমি। তারপরে 2-10 যে প্রশ্নটি রয়েছে, গামা রশ্মি ভরহীন হবে। ঠিক আছে, এদের ভরের যদি আমরা ক্রমটা দেখি তাহলে আলফা বিটা গামা হবে। এরপরে আসছি ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণী, হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণী, ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর শ্রেণী, নিষ্ক্রিয় মৌল 18 নম্বর শ্রেণী। অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ হবে লিথিয়াম প্লাস, যদি অ্যানায়ন বলতো এখানে তাহলে কিন্তু H-। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। 2-14 অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব D = m/2। এখানে বাষ্প ঘনত্ব অ্যামোনিয়ার NH3 এখানে হয়ে যাবে 14 + 3, মানে সেখান থেকে আমরা 17 পাচ্ছি, অর্থাৎ 17/2, সেখান থেকে 8.5। নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম ইউরিয়া করে দেবে। ঠিক আছে, এরপরে 2-15 ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ পাওয়া যায়, তাকে নাইট্রোলিন বলা হয় এবং টেম্পারেচারটা হয়ে যাবে 1100 ডিগ্রি সি। ঠিক আছে, এই রিঅ্যাকশানটা অবশ্যই দেবে এবং নাইট্রোলিনের সংকেতটা দিয়ে দিবে CaNCN+C। তারপর 2-16 আয়রনের একটি আকরিক হলো হেমাটাইট। তারপর 4টি কার্বন যুক্ত অ্যালকেন 10টি হাইড্রোজেন পরমাণু থাকে। কিভাবে থাকে সেটা আমরা একটু দেখে নেব। দেখো, অ্যালকেনের ক্ষেত্রে সম্পৃক্ত হয় তাহলে CnH2n+2, এখানে কার্বন সংখ্যা n সমান যদি 4 হয়ে যায় তাহলে কিন্তু হাইড্রোজেন এখানে 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর অথবা যে প্রশ্নটি দেখো, একই সমগণীয় 2-17 অথবা একই সমগণীয় শ্রেণী পরপর দুটি সমগণের মধ্যে CH2 পার্থক্য থাকে, অর্থাৎ আণবিক ভর যদি নির্ণয় করি তো এখানে 14 আসছে, কার্বনের 12 এবং হাইড্রোজেনের 2, সেখানে 14, তাহলে ভর সংখ্যা কত পার্থক্য থাকবে? 14। CH3 এর IUPAC নাম হবে মিথ-1-অল বা মিথানল। এরপর বিভাগ গয়ের দেখো 3-2, এটা কিন্তু পূর্বে হয়েছে, আর করব না, পূর্বের ভিডিওগুলো দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সব সাজিয়ে দেওয়া আছে, সেইখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে আসছি 3-2, যেটা প্রদত্ত দেওয়া আছে সেইগুলো আমরা প্রশ্নানুসারে লিখে দেব। V1 দেওয়া আছে, আমরা একটা ধরে নিচ্ছি V1টাকে V, এবং V2টা হচ্ছে দ্বিগুণ হয়েছে তাহলে 2V হয়ে যাবে। T1 দেওয়া আছে, T2টা বের করতে হবে। তাহলে চাপ যেহেতু স্থির, চার্লসের সূত্রানুসারে আমরা বলতে পারি যে V2/T2 V1/T1, সেইখান থেকে আমরা T2টা বের করব, কেলভিনে আসবে, তারপর সেখান থেকে 273 বিয়োগ করে দেবো, করে দিলে আমাদের সেলসিয়াসে চলে আসবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, গ্যাসের আয়তন 5 লিটার, উষ্ণতা T যদি হয় সেই Tটা হয়ে যাবে 27 ডিগ্রি সি, এখানে 300 কেলভিন, আর এর মানটাও দিয়ে দিবে, লিটার অ্যাটমসফিয়ারে Nটা বের করতে হবে। এখানে 20 গ্রাম দেওয়া আছে এবং আণবিক ভর দ্বারা আমরা ভাগ করে দেবো 32 অক্সিজেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব যেটা মোল সেটা মোল। এবার আদর্শ গ্যাসের সমীকরণে যদি আমরা বসিয়ে দিই এখানে যে PV = nRT, এখান থেকে আমরা Pটা বের করতে পারবো, N এর মানটা আমরা জানি, R এর মান জানি, T এর মান জানি, V এর মান জানি, সব কটা বসিয়ে দিলে যে উত্তরটা আসবে সেটাই কিন্তু উত্তর আসবে, ক্যালকুলেশনটা নিজেরা করবে। ওকে, এরপর 3-3 যা R = 2F, এটা কিন্তু আমাদের অনেকবার হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এইবারের মাধ্যমিকের ক্ষেত্রে VBI। ওকে, তারপরে দেখো 3-3 অথবা যেটি রয়েছে এখানে যেটা প্রদত্ত রয়েছে, আপাতন কোণ চ্যুতিকোণ দেওয়া আছে। ঠিক আছে, এবার প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি জানি, চ্যুতিকোণ সমান আপাতন কোণ মাইনাস R, সেইখান থেকে আমরা Rটা বের করব, প্রতিসরণ কোণ 30 এলো। তারপর স্নেলের সূত্রানুসারে আমরা কি করে দিতে পারি, I এর মানটা আমরা জানি 45 এবং R এর মানটা আমাদের এখানে নির্ণয় করলাম 30, বসিয়ে দেবে, এখান থেকে যেটা আসবে সেটাই কিন্তু প্রতিসরাঙ্ক হয়ে যাবে ওই তরলের। এরপর 3-4 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি দেখে নাও। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে বা যে সমস্ত পরিবাহী V ভার্সাস T লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা হয় তাদের ওহমীয় পরিবাহী বলা হয়। লেখচিত্রটা আঁকবে, V প্রপোর্শনাল I, সেখান থেকে V = IR, Iটা হচ্ছে রেজিস্ট্যান্স, Iটা হচ্ছে প্রবাহমাত্রা, Vটা হচ্ছে বিভব প্রভেদ।
এরপর 3-এর যে 5-এর যে প্রশ্নটি রয়েছে, তড়িৎযোজী যৌগ সমযোজী যৌগের পার্থক্য, এটা তোমরা বই থেকে করে নিতে পারো, তাও একবার দিয়ে দিয়েছি, যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও, এটা আর পড়বো না। ওকে, হয়েছে? ঠিক আছে। এরপর 3-এর 6 যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নের উত্তরটি দেখে নাও। যে HCl একটি সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এর কারণটা হচ্ছে জলীয় দ্রবণে HCl আয়নে বিয়োজিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, যার জন্য এই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। এরপর নাইট্রোজেনের লুইস ডট গঠন দেখাতে বলেছে, এটা বারে বারে হয়েছে, ভালো করে করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে। এরপর তড়িৎদ্বার কি, ঠিক আছে, তড়িৎদ্বার কি জিনিসটা দেখে নিই। গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে দুটি সুপরিবাহী ধাতব বা অধাতব পাত দণ্ড আংশিকভাবে ডুবিয়ে রেখে ওই পাত এবং দণ্ডগুলির অপর প্রান্তে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িতের প্রবাহ ঘটে। উক্ত যে পাত বা দণ্ডটিকে তড়িৎদ্বার বলা হয়। এবং ক্যাথোড কোনটাকে বলবো, অ্যানোড কোনটাকে বলবো, ঠিক আছে। ক্যাথোড, যে তড়িৎদ্বারে ব্যাটারি নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলবো, এবং এখানে কিন্তু বিজারণ ঘটবে। অ্যানোড কাকে বলবো, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে তাকে আমরা অ্যানোড বলবো, এখানে কিন্তু জারণ ঘটবে। এরপর 3-এর 8-এর যে প্রশ্নটি রয়েছে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে কীভাবে প্রমাণ করবে। প্রায় 350 থেকে 360 ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত করলে শুষ্ক সোডিয়াম ধাতুর ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে একটি গন্ধহীন বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটির মধ্য দিয়ে জ্বলন্ত পাটকাঠি ধরলে গ্যাসটি নীলাভ শিখায় জ্বলে ওঠে, কিন্তু পাটকাঠি নিভে যায়। সম্ভবত এই গ্যাসটি হাইড্রোজেন, যা অ্যামোনিয়া থেকে এসেছে। এর দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়াতে হাইড্রোজেন উপস্থিত, এবং বিক্রিয়াটা অবশ্যই কিন্তু দিয়ে দেবে। এখানে সোডিয়াম এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে সোডামাইট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। 3-এর 9 অথবা এগুলো কিন্তু পূর্বে হয়েছে, আর বলবো না। 4-এর 1-এরটাও পূর্বে হয়েছে, বলবো না। 4-এর 2 তোমার প্রশ্নানুসারে বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে, এবং এদের গ্রাম আণবিক ভর কতটা করে ভর লাগছে সেটা দেখে নেব। এটা বের করাটা কিন্তু বারবার তোমাদের শিখিয়েছি, আর বলবো না। এখানে তাহলে দেখতে পাচ্ছ বিক্রিয়ানুসারে 96 গ্রাম O2 পেতে KClO3 কতটা প্রয়োজন, 245 গ্রাম। তাহলে এখানে আমাদের প্রদত্ত যে 20 গ্রাম অক্সিজেন পেতে কতটা KClO3 লাগবে, সেটা তোমরা এখানে ওই নিয়মে বের করবে, যেটা উত্তর হবে সেটাই তোমাদের এখানে উত্তর করে দেবে। ওকে, এরপরে অথবা যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নানুসারে বিক্রিয়া সমিত সমীকরণ দেবে, এইখানে একই রকমভাবে করবে। এখানে কিন্তু এসটিপিতে আয়তনটা বের করবে। এখানে 1 মোলের আয়তন যদি হয় 22.4 লিটার, 3 মোলের কত হবে, 3 × 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এই যে পরিমাণ বা আয়তনের অক্সিজেন প্রস্তুত করতে Fe2O3 কত লাগছে, 320 গ্রাম। তাহলে আমাদের যেটা দেওয়া আছে 22.4 লিটার কত হবে, সেটা কিন্তু 106.6 গ্রাম। এটাই আমাদের এখানে উত্তর হবে। 4-এর 3-এর যে প্রশ্নটি রয়েছে, তাপ পরিবাহিতাঙ্ক। একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতিস্থাপক তলের যে সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। এবার তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে বলেছে, একটা করে লিখে দেবে। কোনো ফলকের তাপীয় রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। যদি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখি পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, মানে এটা সাদৃশ্য হলো। এবার আমরা বৈসাদৃশ্যটা করে নেব। তাপ পরিবহনের যে স্থিতপূর্ণ অবস্থায় পরিবহনের কোনো স্তর পরিবাহিত তাপের একটি অংশ থেকে শোষণ করে, আর তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন তাপের পরিবহনের ক্ষেত্রে পরিবহনের কোনো স্তরে কখনোই আধান শোষিত হয় না। এটা কিন্তু বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য। যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে অথবাটা যেটা ছিল, প্রশ্নানুসারে আমরা উত্তরটা করে দেব। দুটি ভিন্ন ধাতু দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় একই থাকার শর্তটা কি। তো শর্তটা আমরা নির্ণয় করতে হবে। মনে করি T1 উষ্ণতায় দুটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2, ঠিক আছে। এখানে L1টা গ্রেটার দেন L2। উষ্ণতা বৃদ্ধিতে T2 করা হলে দণ্ড দুটির দৈর্ঘ্য যথাক্রমে যে L1 ডট বা প্রাইম
বা L2 ডট বা L2 প্রাইম। ঠিক আছে, দণ্ড দুটির দৈর্ঘ্য প্রসারণ কত হবে, আলফা 1 আলফা 2। ক্লিয়ার। এবার শর্তানুসারে আমাদের বলেছে দৈর্ঘ্যের পরিবর্তনটা সমান, তাহলে প্রথমের ক্ষেত্রে আর দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা করে দিলাম। এইখান থেকে দেখো আমরা দৈর্ঘ্য প্রসারণ যে তোমার গুণাঙ্কের যে সম্পর্কটা পেয়েছি, এল 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 সমান হবে এল ডট সমান এল যে 1 প্লাস আলফা টি। এইখান থেকে কিন্তু আমরা এইগুলো নিয়ে এসেছি। ঠিক আছে, টি বলতে এখানে উষ্ণতার পার্থক্যটাকে বোঝানো হয়েছে, দুটার ক্ষেত্রে একই করলাম। এবার দেখো এইখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখো যে তোমার L1 আর হচ্ছে আলফা 1 আর L2 আলফা 2। এখানে L1 L2 এটা তোমার দৈর্ঘ্য, আর আলফা 1 আলফা 2 এটা প্রস্থ হচ্ছে, তাহলে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি, তাই না শর্ত। তাহলে আমরা বলে দিতে পারি দণ্ড দুটির দৈর্ঘ্য তারের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, যে কোনো উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্যের পার্থক্য একই থাকবে, এটাই শর্ত হবে। এরপর 4 আলোর বিচ্ছুরণটা কি, বহুবর্ণী বা যৌগিক আলোর রশ্মি কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণের ভেঙে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। এরপরে যে প্রশ্নটি ছিল তার উত্তরটি দেখে নাও। দৃশ্যমান আলোর রশ্মিগুলির মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, ফলে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল আলো বায়ুমণ্ডলে ভেদ করে বহুদূর যেতে পারে। সুতরাং কোনো বিপজ্জনক জায়গায় আসার অনেক আগেই গাড়ির চালক লাল আলো দেখে বিপদ সম্পর্কে সতর্কিত হয়ে যায়। এরপর 4-5 যে প্রশ্নটি ছিল, দেখো কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়গুলিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কণায় পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে নিউক্লিয় বন্ধন শক্তি বলা হয়। তারপরে যেটা বলেছিল যে এখানে ভর ত্রুটি বা নিউক্লিয়ন শক্তি কিভাবে প্রকাশ করে সেটা বলেছে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বই থেকে ডাইরেক্টলি তোলা হয়েছে। স্ক্রিনশট নিয়েছো, ভেরি গুড। এরপরে আমরা চলে আসছি লেন্স চেনার উপায়। ঠিক আছে, লেন্সের খুব কাছে আঙুল রাখলে উল্টো দিক থেকে দেখলে যদি প্রতিবিম্ব সমশীর্ষ বড় দেখায় তবে লেন্সটি উত্তল হবে, আর যদি ছোট দেখায় সেই ক্ষেত্রে লেন্সটি অবতল হবে। তারপরে যে অবতলোত্তল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে, এটা কিন্তু সত্য হবে। এবার 4-7 4-8 এগুলো তোমরা পেয়ে যাবে, পূর্বে হয়েছে। এরপর চলে আসছি তোমার 4-9। ঠিক আছে, 4-9 প্রশ্নানুসারে আমরা প্রথমে কি করব, এদের ইলেকট্রন বিন্যাসগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 17 নম্বর শ্রেণীতে আছে, এটা 18 নম্বর 10 যোগ করে দেবে, এটা কিন্তু 1 নম্বর শ্রেণীতে থাকবে। কারণ 1 এবং 2 থাকলে তার সাথে আমরা যোগ করব না দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে, কারণ মধ্যবর্তী জায়গায় 2 থেকে একদম 3 থেকে একদম 12 পর্যন্ত এই জায়গাটাতে কি থাকে, সন্ধিগত মৌল থাকে। তাই আমরা কি করি, তাই আমরা কিন্তু 10 যোগ করে দিই 3 বা 3-এর বেশি হলে। এরপর দেখো প্রশ্নানুসারে এ তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, সি এর ধাতব ধর্মটা বেশি হবে, এবং এ এবং সি পরস্পর যৌগ তৈরি করলে তড়িৎযোজী যৌগ গঠন করবে। ঠিক আছে, এবং এ এবং সি যদি যৌগ গঠন করে তাদের যৌগ সংকেত কি হবে, তোমার সি এ। সি এ কেন বলছি, এসি কেন করলাম না, কারণ এখানে সি হচ্ছে এর ধাতু বেশি, ধাতব ধর্ম বেশি, আর এটা হচ্ছে অধাতু, তাই অধাতুটা শেষে করব, ধাতুটা আগে করব। ঠিক আছে, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা পারবে, কোনো সমস্যা নেই, একদম ডাইরেক্টলি বই থেকে তোলা, আর এইগুলো করালাম না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে, হাতে করছি হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু তোমাদের খুবই দ্রুততার সাথে সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই উদ্দেশ্যে আমি হাতে করছি। না হলে টাইপ করলে অনেক লেন্দি সময় লাগবে, আমরা কিন্তু 15 দিন বা 20 দিনের মধ্যে টেস্ট পেপারটি শেষ করতে পারবো না। আমাদের টার্গেট আছে জানুয়ারির 25 তারিখ বা 26 তারিখের মধ্যে সমস্তটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি পিডিএফগুলো সব তৈরি হয়ে গেছে, কিন্তু ভিডিও করে উঠতে পারছি না, সময় পাচ্ছি না। তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত পিডিএফটাই পেয়ে যাবে অ্যাট এ টাইম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।